আমার আশেপাশের গ্রাম এবং আমার স্কুল জীবনের আমি ১ম যে কিনা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের সেরা বিশ্ববিদ্যালয়। যখন থেকে বুঝতে পারছি যে দারিদ্রতা কি, তখন থেকে আসলে দারিদ্রতার সাথে যুদ্ধ করে এই জায়গায় আসতে হইছে। ওই করোনার সময়টাতে জানি না কি করছে, তবে আমার কাজ করতে হইছে। এসএসসিতে যে রেজিস্ট্রেশন ফি, ওইটা আমাকেই বহন করতে হইছে এবং আমার ক্লিয়ার মনে আছে আমি ১ সপ্তাহ রাজমিস্ত্রির কাজ করছিলাম। যেখান থেকে আমি ৳২১০০ পাইছিলাম। যেই টাকা দিয়ে আমি আমার এসএসসির যে রেজিস্ট্রেশন ফি ওইটা দিছিলাম। কারণ আমার খরচ বহন করার মতো যে আমার বাবার সামর্থ্য নাই। নাই বলতে নাই। কারণ আমার যে যতটুকু জমি ছিল ওইগুলা আমি কলেজে আসার আগেই বিক্রি করে সব শেষ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমার মনে হয় না যে কেউ এখন টিউশন ছাড়া অন্য কিছু করতেছে। কিন্তু আমি যে ফুড পান্ডাতে রাইডার হিসেবে জয়েন করছি এখানে আসার ১ সপ্তাহ পরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই টিউশনি পাওয়ার যে বিড়ম্বনা, এটা খুবই কঠিন একটা বিড়ম্বনা এবং আমি আমার সময় এক লোককে নিজে খাইতে পাইতাম না। এক লোককে ৳১০০ দিয়েছি রেজিস্ট্রেশন ওই যে টিউশন মিডিয়া। ওইখানে ওই টাকা এখনো পাই নাই, এই লোকেরে খুঁজা পাইনি। আমি আমার বাবাকে এ পর্যন্ত ২ বার কাঁদিয়েছি। সেটা দুঃখে নয়, সুখে। ১ম বার এসএসসিতে এ প্লাস পাওয়ার পর, দেন এখন ঢাবিতে চান্স পাওয়ার পরে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে ২ বার কান্না করছি। আসসালামু আলাইকুম। আমি রিফাতুল ইসলাম। আমার কলেজ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আমার স্কুল হচ্ছে একটা প্রত্যন্ত গ্রামে, নাম হচ্ছে কুড়িঘর উচ্চ বিদ্যালয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার আশেপাশের গ্রাম এবং আমার স্কুল জীবনের আমি ১ম যে কিনা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের সেরা বিশ্ববিদ্যালয়। এই সেরা বিশ্ববিদ্যালয়ে আসার গল্পটা মোটেও সহজ ছিল না আমার জন্যে। খুবই কঠিন ছিল। কারণ যখন থেকে বুঝতে পারছি যে দারিদ্রতা কি, তখন থেকে আসলে দারিদ্রতার সাথে যুদ্ধ করে এই জায়গায় আসতে হইছে। ওই শুরু থেকেই এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আসতে হয়েছে। আমাদের ৯ম শ্রেণীর ২-৩ মাস পরে হয়তোবা করোনা চলে আসছিল। যে কারণে স্কুলে কিন্তু আর যাওয়া হয় নাই। ওই করোনার সময়টাতে জানি না কি করছে, তবে আমার কাজ করতে হইছে। আমি ওই সময় একটা হোটেলে কাজ করছিলাম কিছু মাস। দেন একটা মোবাইল মেকানিক্সের দোকানে কাজ করছি। দেন একটা ফার্মেসিতে আ মানে ছিলাম কয়েক মাস। এভাবেই চলছে। তখন আমি নামাজ পড়ে দোয়া করতাম যে এসএসসিতে যেন অটো পাস দেই। আমি ওই লেভেলের স্টুডেন্ট ছিলাম। আমি অটো পাস আল্লাহর কাছে চাইতাম। আমি এক্সট্রা ভাবে নফল নামাজ পড়ছি। পইড়া দোয়া করছি যে, "আল্লাহ অটো পাস দিয়েন।" যাই হোক সেখান থেকে আমার আজকে এই পর্যন্ত এখানে আসা। দেন কলেজ লাইফে আসছি। এই এ এ এসএসসিতে যে রেজিস্ট্রেশন ফি ওইটা আমাকেই বহন করতে হইছে এবং আমার ক্লিয়ার মনে আছে আমি ১ সপ্তাহ রাজমিস্ত্রির কাজ করছিলাম। যেখান থেকে আমি ৳২১০০ পাইছিলাম। যেই টাকা দিয়ে আমি আমার এসএসসির যে রেজিস্ট্রেশন ফি ওইটা দিছিলাম। এভাবেই আস্তে ফাইট করতে এখানে আসতে হইছে। দেন যখন কলেজে উঠলাম তখন তো খরচ আরো বাড়লো। কারণ আমার গ্রাম থেকে কলেজের যে আসা যাওয়ার ভাড়া, ওইটা থেকে বেটার হবে যদি আমি ওই শহরে মেসে থাকি। তো সেই অনুযায়ী মেসে থাকতে চলে গেলাম। তো মেসের খরচ যে বহন করব, তখন আমার দরকার টিউশন। কিন্তু শহরে গেছি নতুন, মানে ১ম বার গেছি তখন আমি গুনতে পারতাম যে আমি কতবার শহরে গেছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে কতবার গেছি আমি গুনতে পারতাম। তো মানে সিম্পলি আমি এখন টিউশন পাবো না। কারণ আমার চেনা পরিচিত কেউ নেই। সেই প্রেক্ষিতে আমি ওখানে মানে খুঁজতেছি যে আসলে আমার কি করা যায়? কিভাবে আমি আমার খরচটা বহন করতে পারি? দেন আমি যেই বাসায় থাকতাম, ওই যে বাসার মালিক, বিল্ডিং ছিল ৫ তলা, উনার ২ টি সন্তান ছিল, যারা বিশেষ চাহিদা সম্পন্ন ছিল, ভালোভাবে হাঁটতে পারত না। তো আমি উনার সাথে কথা বলে ওদের প্রত্যেকদিন বিকেলবেলা হাঁটানোর হাঁটানোর জন্যে আমি ওদেরকে ছাদে নিয়ে যাইতাম, মাঠে নিয়ে যেতাম খেলাধুলা করানোর জন্যে। এই কাজটা আমি নিয়েছিলাম। প্রতিদিন আসর নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আমি এই কাজটা করতাম। তো ওইখান থেকে উনি আমাকে কিছু টাকা দিত, যে টাকা দিয়ে আমার মোটামুটি মেস খরচ চলে যেত ইজিলি। এটা পাওয়ার আগে আমি কি করতাম, অ্যা ওইদিকে মানে ধানের খুব কাজ চলতো। তো আমি যে ধান শুকানো থেকে শুরু করে একদম চাউল করা পর্যন্ত এই সম্পূর্ণ প্রসেসটাই আমি ওইদিকে কাজ করতাম। যাতে মানে মোট কথা হচ্ছে আমার খরচ তো বহন করতে হবে। কারণ আমার খরচ বহন করার মতো যে আমার বাবার সামর্থ্য নাই। নাই বলতে নাই। কারণ আমার যে যতটুকু জমি ছিল ওইগুলা আমি কলেজে আসার আগেই বিক্রি করে সব শেষ। সো এখন আর কোন উপায় নাই। আর আমি হচ্ছে পরিবারের বড় সন্তান। সে প্রেক্ষিতে যদি আমার বড় ভাই থাকতো তাহলে হয়তোবা আমার জন্য কিছুটা সহজ হতো। দেন যেভাবে করে হোক কলেজেও ভালো রেজাল্ট করলাম। টেস্টে আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছি।
তো আরো সবার এক্সপেকটেশন আরো বেড়ে গেল। দেন এইচএসসিতে আমার ইচ্ছা ছিল যে মানে আমার একটা ইচ্ছাশক্তি ছিল যে না আমার দিয়ে হবে আমি এ প্লাস ইনশাআল্লাহ পাবো। তো এ প্লাস পেয়ে গেলাম। দেন এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাডমিশন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই বলছে যে ওরা 6 থেকে জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয় আছে যেটা দেশের সেরা। অনেকে 8 থেকে জানে। কিন্তু আমি জানছি কোন সময়? কলেজে আসার পরে যখন ৩-৪ মাস ক্লাস করছি দেন জানতে পারছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয় আছে। দেন আমি টার্গেট করছি যে না আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় লাগবে তাহলে। তারপর থেকে এখন অ্যাডমিশন প্রিপারেশন এর সময় আমি বড় ভাইদের কাছ থেকে জানতে পারলাম যে অ্যাডমিশন প্রিপারেশন এর সময় খুব বেশি পড়তে হয়। ১০ ঘন্টা ১২ ঘন্টা পড়তে হয়। তো ওই সময় তো কাজ করার কোনো আমার থাকবে না। তখন আমি কি করব? আমার একটা ফাউন্ডেশন আছে যে মানুষের জন্য ফাউন্ডেশন। ওই ফাউন্ডেশনের সহযোগিতায় এবং উনাদের বৃত্তির মাধ্যমে আমি আমার যে অ্যাডমিশন জার্নিটা সম্পন্ন করি এবং আ আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমার মনে হয় না যে কেউ এখন টিউশন ছাড়া অন্য কিছু করতেছে। কিন্তু আমি যে ফুড পান্ডাতে রাইডার হিসেবে জয়েন করছি এখানে আসার ১ সপ্তাহ পরে। আমাদের ক্লাস শুরু হয়েছিল ২ তারিখে। আমি ১০ তারিখে ফুড পান্ডা রাইডার হিসেবে জয়েন করছি এবং এখানে কাজ করতেছি। এই যে এটার মাধ্যমে আমি আমার এই যে এখন যে খরচগুলো আছে এগুলা মানে চালাইতেছি। কারণ আমার বাবার পক্ষে যে আমি চাপ দেব বাবাকে ওরকম পরিস্থিতি আমার নাই। যেটা আমি ভালো করে বুঝি। তো থ্যাংক ইউ সবাইকে। আর এডুকেশন কথা বললে তো আর শেষ করা যাবে না। কারণ এডুকেশন এই এইচএসসি থেকে আমি এডুকেশন এ ক্লাস করি। রাকিব ভাইয়ের কথা তো ভাই কি বলবো? ভাই নাই ভাইকে অনেক ধন্যবাদ। ভাইয়ের হিসাব বিজ্ঞান ক্লাস জুস ছিল জুস। একদম জুস বলতে জুস। সবশেষে আমি এখন আমার যে স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে ভর্তি হইতে পেরেছি এবং আমি আশা করি মানে আমার একটা ইচ্ছা আছে যে আমি যেন ভবিষ্যতে যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের সহায়ক হতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এইটার ওর বক্তব্যে আমার সবচেয়ে ভালো লাগা কাজ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পরে সবচেয়ে বড় ব্যারিয়ার সেটা হলো যে সবাই টিউশনি খুঁজি। আমাদের কাছে প্রচুর পরিমাণে তোমাদের মধ্যে অনেকেই নক দাও যে, "ভাইয়া ক্যাম্পাসে তো আসছি, একটা টিউশনি ম্যানেজ করে দেন।" বাট মনে রাখবা বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই টিউশনি পাওয়ার যে বিড়ম্বনা, এটা খুবই কঠিন একটা বিড়ম্বনা এবং আমি আমার সময় এক লোককে নিজে খাইতে পাইতাম না। এক লোককে ৳১০০ দিয়েছি রেজিস্ট্রেশন ওই যে টিউশন মিডিয়া। ওইখানে ওই টাকা এখনো পাই নাই, এই লোকেরে খুঁজা পাই নাই। সো ব্যাপারটা হইলো যে টিউশনির আ এই খোঁজাখুঁজি বাদ দিয়ে দেখো ও কিন্তু তোমাদের সহপাঠী। ও কিন্তু যেই উদাহরণটা সৃষ্টি করেছে এটা খুবই বড় একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে শিখিয়ে গিয়েছে যে শুধু টিউশনির পিছে ঘুরলেই হবে না। যে বাইরে অন্যান্য কাজগুলোও করা সম্ভব। কোন কাজই ছোট না। সো স্পেশাল থ্যাংকস ফ্রম আই এডুকেশন তোমাকে অনেক বেশি থ্যাংকস এটা দেখানোর জন্য। আমি আমার বাবাকে এ পর্যন্ত ২ বার কাঁদিয়েছি। সেটা দুঃখে নয়, সুখে। ১ম বার এসএসসিতে এ প্লাস পাওয়ার পর, দেন এখন ডাবিতে চান্স পাওয়ার পরে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে ২ বার কান্না করছি। থ্যাংক ইউ। আমি আমার বাবাকে মানে যদি থাকতো এখানে আমি এখনো জড়িয়ে ধরতাম। আমার বাবাকে অনেক ধন্যবাদ।